বন্যায় বাংলাদেশের অবস্থা এখন শোচনীয় বলা যেতেই পারে। স্মরণকালে সব থেকে ভয়াবহ বন্যা এটি। অনেকে আবার অভিযোগ তুলছেন ভারতের ত্রিপুরা রাজ্যের বাঁধ খুলে দেওয়ার কারণেই এমন পরিস্থিতি। অনেকে আবার বলছেন এই বন্যা পরিস্থিতি যতটা না প্রাকৃতিক তার থেকেও বেশি রাজনৈতিক। আসলে এই বন্যা পরিস্থিতি নিয়ে এই ধরনের অভিযোগগুলো কেন উঠছে, কেন থাকছে এই ধরনের প্রশ্ন, এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। এবং আলোচনা করতে আজ স্টুডিওতে আমার সাথে আছে দৈনিক করতোয়ার স্টাফ রিপোর্টার শাওন রহমান। আপনাকে আজ অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এবং আজকে আমাদের যেই আলোচনার বিষয়বস্তু সেটি হচ্ছে যে বাংলাদেশের বন্যা পরিস্থিতি। তো আমি শুরুতে আপনাকে যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশের এখন যেই বন্যা নিয়ে চলমান সংকট, অনেকেই বলছে যে এর জন্য ভারত দায়ী। ভারত ইচ্ছাকৃতভাবে বাঁধ খুলে দিয়েছে এবং এই যে একটা সংকট তৈরি হলো, অনেকে বলছে এইটা প্রাকৃতিক নয়, এইটা ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক ভিত্তিতে করা হয়েছে। তো আপনি আসলে আপনার মতামত কি? আসলে কেন করা হলো? ভারত কি ইচ্ছা করে এই জিনিসটি করলো কিনা? এবং সেই ক্ষেত্রে বলবেন যে যদি এই অভিযোগটি সত্য হয়ে থাকে সেই ক্ষেত্রে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আসলে কোন দিকে মোড় নিতে পারে? ধন্যবাদ স্মৃতি। অনেকগুলো প্রশ্ন করেছেন। আমি যদি শুরু করি এভাবে যে বুধবার ভারতীয় স্থানীয় সময় বুধবার সকাল 8:35 বাঁধ খুলে দেওয়ার কথা গণমাধ্যমে বলা হচ্ছে। তো আকস্মিক যে বন্যাটি বাংলাদেশে এসেছে এর জন্য বন্যার্ত যারা মানুষ তাদের জন্য আমাদের সহানুভূতি এবং সব ধরনের সহযোগিতা থাকবে একজন বাংলাদেশি হিসেবে, বাঙালি হিসেবে। তো তারপরে যে কথাটি আজকে গণমাধ্যমে যে কথাটি ভারতীয় পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে যে বাঁধটি আপনা আপনি খুলে গেছে, আমরা খুলে দিইনি। বক্তব্যটা প্রথমে হাস্যকর মনে হলো, কিন্তু আমরা যদি একটু পিছনের দিকে যাই, যে যখন আমরা অভিযোগ করছি যে বাঁধটি ইচ্ছাকৃতভাবে খুলে দেওয়া হয়েছে, আমরা কেন অভিযোগ করছি? যে অতীতেও ভারত এরকম কর্মকাণ্ড করেছে এবং আমরা ভুক্তভোগী। বাংলাদেশের সাথে ভারতের 54টির মতো সীমান্ত নদী আছে এবং যার প্রায় 3টি হচ্ছে মায়ানমার এবং 54টি হচ্ছে ভারতের সাথে। এটা হচ্ছে আপনার অফিসিয়াল তথ্য। এই অফিসিয়াল তথ্যের বাহিরেও আসলে অনেকগুলো নদী ভারত থেকে বাংলাদেশে এসেছে এবং ভারত থেকে যে নদীগুলো বাংলাদেশে এসেছে তার প্রত্যেকটি না বললে বেশিরভাগ নদীতেই আসলে ভারত বাদ দিয়ে আমাদের যে পানির যে ন্যায্য হিস্সা সেটাকে আসলে বন্ধ করে রেখেছে। আমরা আমাদের প্রয়োজন মতো পানি পাচ্ছি না, আবার যখন পানির দরকার নেই আমাদের, তখন তারা তাদের ইচ্ছা মাফিক পানিগুলো ছেড়ে দিচ্ছে। সম্প্রতি আপনার আসাম, মেঘালয়, মণিপুর বা ত্রিপুরার এই অঞ্চলে আসলে যতগুলো নদী বাংলাদেশে ঢুকেছে তার প্রায় 148টি বাঁধ এখানে ভারতীয়রা দিয়ে রেখেছে। তো এই বাঁধ দেওয়ার ফলে আপনার আমাদের দেশের অধিকাংশ নদী এখন মৃতপ্রায় এবং আবার তারা যখন বন্যাতে আক্রান্ত হচ্ছে তখন আবার তাদের ইচ্ছামতো বাঁধগুলো খুলে দিচ্ছে। এখানে ত্রিপুরার ডম্বুর নামের যে বাঁধটি দেওয়া হয়েছে সেটির 3টি কপাটের মধ্যে বা 3টি গেটের মধ্যে একটি গেট খুলে দেওয়ার ফলেই আসলে এটি হয়েছে। আর ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে আসলে তাদের ত্রিপুরা রাজ্যে বন্যা নিম্নচাপের কারণে, ভারী বৃষ্টিপাতের কারণে তারা নিজেরাই বন্যায় আক্রান্ত হয়েছে, যার ফলে বেশি বৃষ্টির কারণে, পানির কারণে আসলে আপনা আপনি গেটটি খুলে। এটা একটা হাস্যকর বক্তব্য আমার যেটা মনে হয়, কারণ অতীতেও আমরা ভারতের এইরকম বিমাতা সুলভ আচরণ আমরা দেখেছি আমাদের দেশ নিয়ে। নট অনলি আপনার শুধু বাঁধ বা নদী বা পানি, আরও যদি অন্যান্য ক্ষেত্রে আপনি দেখেন, ভারত আমাদের সাথে সবসময় একটা বড় দেশ একটা ছোট দেশকে কিভাবে ডমিনেট করে রাখে, কিভাবে তাকে অধীনস্থ করে রাখে, কিভাবে তাকে কলোনির মতো করে ব্যবহার করে, তার একটা চরিত্র আমরা ভারতের মধ্যে দেখতে পাই। কথা যদি বলি, আজকে হচ্ছে তথ্য উপদেষ্টা নাহিদ একটা কথা বলেছেন এটা নিয়ে, যে আগাম সতর্ক বার্তা ছাড়া এইভাবে বাঁধ খুলে দেওয়া হচ্ছে অমানবিক। সেই দৃষ্টিকোণ থেকে আমি দেখি এটা তো আন্তর্জাতিকও একটি অপরাধ, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। অনেকে বলা হচ্ছে যে বন্যার প্রস্তুতি নেওয়া হলো না কেন? আসলে সময়ই তো পাইনি আমরা। আকস্মিক এই যে বন্যা এবং পানির যে প্রবাহ, যে গতি, আসলে এইখানে পূর্ব প্রস্তুতি নেওয়ার মতো সময়ও বাংলাদেশকে আমাদেরকে দেওয়া হয়নি। তো এক্ষেত্রে যেটি বলা হচ্ছে আন্তর্জাতিক আইন যে জিনিসটা, যখনই আপনি বাঁধের মুখ খুলে দিবেন বা হচ্ছে আপনার উজানের যে ভাটিতে যে দেশগুলো থাকবে তাদেরকে আপনাকে সতর্ক করতে হবে, তাদেরকে জানাতে হবে
তো ভারত কিন্তু এই গেটটা আমরা বলতেছি তারা খুলে দিয়েছে এবং তারা দাবি করতেছে যে গেট খুলে দেওয়া হয়নি। যেই ঘটুক, কিন্তু ভারতের পক্ষ থেকে আসলে আমাদেরকে আসলে সতর্ক করা উচিত ছিল, জানানো উচিত ছিল যে এরকম একটা পরিস্থিতি ঘটতে যাচ্ছে। তো এটাও কিন্তু এক ধরনের মানবতা বিরোধী অপরাধ আমি যেটা মনে করি। কারণ আমরা যে যে অঞ্চলগুলোতে আজকে পানি যেভাবে ঢুকে পড়েছে এবং সেই অঞ্চলগুলোতে কিন্তু বিগত দিনগুলোতে কিন্তু এভাবে কখনো বন্যা হয়নি। তার মানে এটা যতখানি না মানে হচ্ছে প্রাকৃতিক সৃষ্ট, তার চেয়ে বেশি হচ্ছে মানব সৃষ্ট একটা বন্যা। আচ্ছা, আপনি বলছেন এটা মানব সৃষ্ট বা যেটাই হোক, যে ভারতের এরকম আচরণ কিন্তু আমরা বিগত সনেও দেখে এসেছি। সেই ক্ষেত্রে বলা যেতেই পারে যে এটা কিন্তু অনেকটাই রাজনৈতিক হতে পারে। রাজনৈতিক এবং আরেকটি যেটি প্রশ্ন সেটি হচ্ছে যে এটি যদি আমরা বিগত সনেও দেখে এসে থাকি, তাহলে তৎকালীন যেই সরকার ছিল কেন এটির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিল না? এটা কি ভারত প্রীতির জন্য? এটা আমি ওই কথা প্রসঙ্গে বলছিলাম যে আসলে ভারতের মতো একটা বড় রাষ্ট্রের পাশে আমাদের মতো একটা ছোট দেশ যখন থাকে, তখন আসলে ভারত সবসময় আমাদেরকে ওইভাবেই আসলে দেখার চেষ্টা করে। এবং আমরা আসলে আমাদের পররাষ্ট্রনীতি কারোর সাথে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব, এই নীতি থেকে আমি তো বলছিলাম যে শুধু বন্যা বা বাদ নয়। আপনি দেখেন যে আমরা যখন ভারতের সাথে ক্রিকেট খেলতে যাই, তখনও কিন্তু আমরা সেখানে মানে ন্যায্যতা কিন্তু পাই না। এবং আইসিসি কিন্তু ভারতের পক্ষে নিয়েই আমাদেরকে কিন্তু অবিচারের মধ্যে রাষ্ট্র আপনাকে বারবারই আক্রমণ করছে, বারবারই আঘাত করার চেষ্টা করছে, তার সাথে আপনি বন্ধুত্ব সুলভ আচরণ বারবার করেই যাচ্ছেন, কিন্তু আসলে দিন শেষে আসলে ফলটা কি আসলো? আমাদের ভৌগোলিকভাবে আমাদের যে অবস্থান ভারত রাষ্ট্রের কাছে, আসলে সেখানে বাংলাদেশ রাষ্ট্রের যে কাঠামো এবং বাংলাদেশ রাষ্ট্রের যে অবস্থান, সেখান থেকে আসলে ভারতের সাথে বন্ধুত্ব করা ছাড়া বৈরিতা করে বাংলাদেশ কি পাবে? এটা হচ্ছে বাস্তবতা। তো আমার এই কথার সাথে আপনি দ্বিমত পোষণ করতে পারেন বা অনেকেই দ্বিমত পোষণ করতে পারে, কিন্তু আমরা যেখানে অনেক অংশে গত 15 বছরে আমরা কি পারতাম না এটার বিরুদ্ধে কোনো একটি পদক্ষেপ গ্রহণ করতে? সেটি কেন করা হলো না আসলে বাংলাদেশের পক্ষ থেকে? শুধু 15 বছর নয়, আমি মনে করি স্বাধীনতার পর থেকে আসলে কোনো সরকারি আসলে আমি আরেকটি যদি বিষয় আপনার কাছে তুলে ধরতে চাই, সেটি হচ্ছে আবরারের যে বিষয়টা। যদি আমি ভারত প্রীতির কথা নিয়ে আসি, সেই ক্ষেত্রে তৎকালীন সরকারের যারা অনুসারী ছিল তারা এতটাই এটা হচ্ছে অভিযোগই উঠেছে যে এতটাই ভারত প্রীতি তাদের মধ্যে ছিল যে আবরার যখন স্ট্যাটাস দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতকে কেন্দ্র করে, তখন এই স্ট্যাটাসকে কেন্দ্র করে কিন্তু হত্যার ঘটনাটি ঘটেছে বুয়েটে। এবং কালকে যদি আমি বলি যে ঢাবির স্লোগান ছিল তুমি কি আমি কি আবরার আবরার। তো সব কিছু বিবেচনা করেই আসলে এটি কি এই যে বর্তমান যে পরিস্থিতি, এটি কি ভারত প্রীতির জন্যই কি এই পরিস্থিতিটার সৃষ্টি হলো, এই সম্মুখীন হলাম আমরা? আমি বর্তমান যে প্রেক্ষাপট আসলে বারবার যেটা আমরা মনে করি বা বলা হয় যে আওয়ামী লীগ সরকারের সাথে ভারতের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে এবং অন্যান্য যারা রাজনৈতিক দল আছে বা সরকার আছে তাদের সাথে অতটা ঠিক ঘনিষ্ঠতা না, সম্পর্ক আছে। আসলে পররাষ্ট্রনীতি যেটা ভারতের যে পররাষ্ট্রনীতি বা আমাদের যে পররাষ্ট্রনীতি, এইখানে পররাষ্ট্রনীতিটাই আসলে একটা দেশের ক্ষেত্রে মূল বিষয়। কোন রাজনৈতিক দল ক্ষমতা আসলে এটা কিন্তু সেটা করে না, আপনার ভিন্নতা বোঝায় না। তারপরেও আমরা যেটা বলি, গণমাধ্যম বা তথ্য যেটা বলে যে আওয়ামী লীগ সরকার নিজেদেরকে স্বাধীনতা পক্ষের শক্তি বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করে এবং ভারত যেখানে আমাদের মুক্তিযুদ্ধকে সহযোগিতা করেছে, সমর্থন করেছে, সেক্ষেত্রে আওয়ামী লীগকে আমরা ভারত ঘেঁষাই দেখি। এবং এই জন্য হয়তো গত 15 বছর ভারতের সাথে আমরা অনেক কিছুই আপোষ করেছি। আপনি সীমান্তে যেভাবে নির্মমভাবে মানুষ হত্যা করা হয়, কিংবা আপনার ভারতকে যেভাবে ট্রানজিট দেওয়া হয়, এবং সর্বশেষ বিগত সরকারের আমলে ভারতকে যেভাবে রেলের যে ট্রানজিটটা দেওয়া হলো, এবং বলি তো, এবং পদ্মা সেতুতে রেল সংযোগটা অনেকেই অপ্রাসঙ্গিক বলছেন, এবং শুধু ভারতকে ট্রানজিট দেওয়ার জন্যই রেল সংযোগটা অনেক টাকা খরচ করে করা হয়েছে। বিভিন্ন ধরনের বিতর্ক এখানে আসছে, কিন্তু আমরা আসলে প্রতিবেশী হিসেবে ভারতকে কখনো আসলে ভালোভাবে পেয়েছি বলে আমাদের মনে হয় না। এই কারণে মনে হয় না যে আমাদের মতো ছোট দেশের প্রতি ভারতের যে বিমাতা সুলভ আচরণ, আসলে এটা কিন্তু কখনো কাম্য না। এবং সব ক্ষেত্রেই আমরা গণমাধ্যমে যে জিনিসটা দেখতে পাই, আমাদের কাছে যে তথ্য উপাত্ত আসে,
এবং আমাদের যে নতজানু একটা পররাষ্ট্র নীতি এবং ভারতের কাছে ওইভাবে কোনো কিছু চেয়ে আদায় না করার একটা মন মানসিকতার কারণে ভারতই সবসময় একটা কিছু আমাদের উপর চাপিয়ে দেওয়ার এবং জোর করার একটা চেষ্টা এবং সবসময় দেখে আসছি এই যে বন্যা পরিস্থিতি নিয়ে এবার যে ভারতের সাথে সমালোচনার জায়গাটা আমাদের তৈরি হলো, আমরা কিন্তু গত 15 বছরে এই সমালোচনার জায়গাটা আসলে তৈরি করতে পারিনি। সর্বোপরি আমি যেই প্রশ্নটি আপনাকে করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এরপর আসলে ভারত বাংলাদেশের সম্পর্ক কোন দিকে মোড় নিতে পারে? আসলে ভারত বাংলাদেশের সম্পর্ক আমার মনে হয় যে সবসময় বন্ধুত্বের মোড়কে বা বন্ধুত্বের আড়ালেই থাকবে। এটা আসলে বৈরিতার দিকে কখনো যাবে না, কারণ বাংলাদেশ অস্থিতিশীল হলে আপনার ভারত অস্থিতিশীল হবে, ভারত অস্থিতিশীল হলে বাংলাদেশ অস্থিতিশীল হবে। আজকে ডক্টর ইউনূসের সাথে কিন্তু ভারতীয় হাই কমিশনারের বৈঠকও ছিল। এবং বাংলাদেশের শান্তি, বাংলাদেশের স্থিতিশীলতা নির্ভর করে ভারতের স্থিতিশীলতা। বিশেষ করে 7 সিস্টার্স যে রাজ্যগুলো আছে এইগুলোতে স্থিতিশীলতা রাখতে গেলে বাংলাদেশের স্থিতিশীলতা খুবই জরুরি। সেক্ষেত্রে ভারতও চাইবে না যে বাংলাদেশ অস্থিতিশীল হয়ে উঠুক, এবং ভারতের স্বার্থেই কিন্তু বাংলাদেশকে স্থিতিশীল থাকা, বাংলাদেশে গণতান্ত্রিক সরকার থাকা এবং বাংলাদেশে আর্থসামাজিক পরিবেশ প্রেক্ষাপট যাতে সবসময় ভালো থাকে এটা ভারতও চায়। কিন্তু ভারতের চাওয়ার মধ্যে অন্য একটা ভিন্নতা আছে, এবং ভারত যেভাবে চায় আমরা আসলে তাদের চাওয়াতেই আমরা আমাদের চাওয়া পূর্ণ করি। কিন্তু আমরা একজন সার্বভৌমত্ব দেশ হিসেবে, একটা জাতি হিসেবে আমরা আমাদের প্রতিবেশীর কাছ থেকে আসলে যতটুকু পাওয়া উচিত, আমাদের যতটুকু চাওয়া উচিত, আমরা মনে হয় না যে স্বাধীনতার পর থেকে কেউ সেটা আদায় করতে পেরেছে। এবং এই আদায় করতে না পারাটার পিছনেও আসলে ভারতের মতো একটা দেশ থেকে কিভাবে কি আদায় করে নিতে হবে এর জন্য আসলে যে উপযুক্ত পররাষ্ট্রনীতি থাকা দরকার, কিংবা ভারতকে ব্যালেন্স করার মতো অন্য কোনো রাষ্ট্রের বা দেশের সহযোগিতা নিয়ে তাকে ওইভাবে তার কাছে যাওয়া বা প্রস্তাব রাখা, এরকম আসলে আমরা ওই রকম কোনো নীতি বা কোনো কাজ কখনো চোখে পড়েনি। যার কারণে ভারত সুযোগ পেলে আমাদের মধ্যে এই যে এইরকম অন্যায়, অবিচার বা বিমতামসুলভ আচরণ একের পর এক করে আসছে। তবে আমরা আশা করব ডক্টর ইউনূস একজন নোবেল বিজয়ী এবং তিনি একজন ইন্টারন্যাশনাল একজন ব্র্যান্ড, হ্যাঁ, তার নেতৃত্বে যে সরকার আছে আমার মনে হয় যে বিগত সরকারগুলো যা পারেনি, আমরা আশা করছি যে নতুন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে ডক্টর ইউনূসের মতো একজন মানুষের ব্র্যান্ড ভ্যালু দিয়ে একটা নতুন কিছু ভারতের কাছ থেকে আদায় করে নেবে, এটা আমাদের প্রত্যাশা। শুরুতে এসেই বলেছিলেন যে ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে 7 সিস্টারও অক্ষত থাকবে না। তো সেই ক্ষেত্রে কালকে যখন হচ্ছে যে গাজীপুরে ছাত্ররা বিক্ষোভ করলো রাতের বেলা, তখন কিন্তু একটি স্লোগান ছিল যে যদি এই দেশের কোনো মানুষ বন্যায় মরে তাহলে সেই ক্ষেত্রে 7 সিস্টার তারা অক্ষত রাখবে না। তো সব দিক থেকে চিন্তা করেই আসলে এই সম্পর্কটা আসলে কোন দিকে, আপনি যেটি বলছেন যে বন্ধুত্ব সুলভ থাকবে, তারপরেও এই যে আপনি বললেন ভারতের বিমাতা সুলভ আচরণ, আমরা যদি বন্ধুত্ব সুলভ এখনও রেখে যাই, আসলে এরপরে কোনো আমাদের রাজনৈতিক কোনো আঘাত আসবে কিনা? রাজনৈতিক আঘাত আসলে বর্তমান যে প্রেক্ষাপট আপনি দেখেন, রাশিয়া ইউক্রেনের কথা যদি আমরা ধরি, কিংবা আপনার বর্তমানে ফিলিস্তিন বা হচ্ছে ইসরায়েলের কথা যদি আমরা ধরি, কিংবা সিরিয়া, লেবানন, মধ্যপ্রাচ্যের যে অস্থিতিশীলতার কথা যদি আমরা ধরি, সারা বিশ্বেই কিন্তু একটা অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তো আপনি যে কথা বলছিলেন বা আমরা আলোচনায় যে কথাটা বলছিলাম যে আসলে ভারত তার নিজেদের স্বার্থে কিন্তু আমাদেরকে স্থিতিশীল রাখতে চায়। ভারত চাইবে না যে বাংলাদেশ অস্থিতিশীল হোক এবং তার যে 7 সিস্টার্স এই পাশের যে রাজ্যগুলো আছে তার ইফেক্ট এখানে পড়ুক। তো আসলে ভারত তার স্বার্থে আমাদেরকে স্থিতিশীল রাখতে চায়। আমরা আসলে আর কতদিন, এই যে স্বাধীনতার এত বছর পরেও আমরা আসলে কতদিন ভারতের কাছে এই নতজানু মন মানসিকতা নিয়ে, নতজানু পররাষ্ট্র নীতি নিয়ে আসলে আমাদের দেশটা চলবে? এইখান থেকে আসলে বের হয়ে আসা উচিত। আপনি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের আপনার হচ্ছে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন, যে ব্রিগেডিয়ার জেনারেল সাকত, উনি কিন্তু বিডিএডদের সদস্যদের বলেছিলেন যে আপনারা আর পিঠ দেখাবেন না। তার মানে এই যে একটা বার্তা, এই যে কঠোর একটা বার্তা, আসলে রাষ্ট্রীয়ভাবে এর আগে একটা কঠোরতা দেখিনি, এবং যেটা আমি শুরুতেই বললাম যে এত সমালোচনার জায়গা কিন্তু এর আগে ছিল না। এই যে বার্তাটা, একটা কঠোর বার্তা কিন্তু আসলে দেয়া উচিত যে ভারতকে, যে আমরা আসলে যে আপনাদের ভারতের সাথে আমাদের যে সম্পর্কটা হওয়া উচিত, এটা কিন্তু একটা সমতার সম্পর্ক হওয়া উচিত, এটা ভ্রাতৃত্বের সম্পর্ক হওয়া উচিত। আপনি আমাদের যে সীমান্ত, ভারত বাংলাদেশের যে সীমান্ত, এই যে দীর্ঘ সীমান্তে ভারতীয় বাহিনী যত মানুষ যেভাবে হত্যা করে, আপনি উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ার মতো দুই বৈরী দেশেও এত মানুষ সীমান্তে মরে না। আপনি যে বললেন যে ভ্রাতৃত্বের সম্পর্ক হওয়া উচিত,
বাহ্যিকভাবে এটি যদি বন্ধুত্ব সুলভ হয়, অভ্যন্তরীণভাবে আপনি কি মনে করেন এখানে কি বন্ধুত্ব সুলভ আচরণ ছিল? আমি তো যে কথাটা বলে আসছিলাম যে স্বাধীনতার পর থেকে আসলে ভারত কখনো বাংলাদেশের সাথে মুখে বা হচ্ছে আপনার একটা মুখোশের বা একটা আড়াল করে বন্ধুত্বের সম্পর্ক রাখলেও আসলে একজন প্রতিবেশী হিসেবে, বাংলাদেশ হিসেবে আমাদের যা পাওয়ার কথা, আমরা যা যা পাবো বলে মনে করেছি, যা ভেবেছি, সেটা কিন্তু আমরা পাইনি। দেখেন, আজ আমাদের অর্থনীতির এমন একটা অবস্থানে আছে, আমরা চাইলেও কিন্তু ভারতের কোনো কিছুই কিন্তু বয়কট করতে পারি না। করলে আমাদের অর্থনীতিতে বড় একটা প্রভাব পড়ে। একটা বাজারে যদি একটা পেঁয়াজ যদি ভারত থেকে আমরা নিয়ে আসতে না পারি, একটা কাঁচামরিচ যদি নিয়ে আসতে না পারি, তাহলে আমাদের বাজারে একদিনের মধ্যে সেটা দ্বিগুণ হয়ে যায়। এই অবস্থাটা আসলে সৃষ্টি হলো কেন? এটা কি আমাদের ভারতের উপর বেশি নির্ভরশীলতার কারণে? আমি ওই কথাটাই বলতে আমরা কেন চাচ্ছিলাম। দ্বিতীয় কোনো রাস্তা খুঁজলাম না? আপনি দেখেন যে বাংলাদেশকে বলা হচ্ছে কৃষি প্রধান দেশ, অথচ কৃষি নিয়ে নির্দিষ্ট কোনো নীতি নেই। যার কারণে আজ আমাদের এত সুজলা সুফলা, এত উর্বর ভূমি থাকার পরেও আমরা একটা সামান্য কাঁচামরিচ আমার ভারত থেকে নিয়ে আসতে হয়, একটা পেঁয়াজ আমাকে ভারত থেকে নিয়ে আসতে হয়। আজ ভারতীয় আলু বাজারে আসার পরে আলুর দাম কমে যায়। আমাদের যারা কৃষি সংশ্লিষ্ট যারা আছে, তাদের কাছে যে তথ্য উপাত্ত আছে, এখানে যে তথ্য উপাত্ত দিয়ে বাংলাদেশের কৃষিকে তৃতীয়, চতুর্থ, পঞ্চম বিভিন্ন উৎপাদনে বিশ্বের কাছে তুলে ধরা হচ্ছে, কিন্তু আসলে এই কোনো তথ্য উপাত্তইগুলো কিন্তু সত্য না, সঠিক নয়। এটা স্বয়ং আপনার যারা কৃষি বিভাগের সাথে যারা সংশ্লিষ্ট, তারাই এটা বলছে মাঠ পর্যায়ে। তার মানে কি ইচ্ছাকৃতভাবে ভারতের উপর নির্ভরশীলতা তৈরি করা হলো? এটাই আসলে ভারতীয়, নট অনলি ভারতীয়, আমরা শুধু আসলে আমদানি নির্ভর হওয়ার কারণে আমাদেরকে একটা হচ্ছে মানে বিলাসী জীবনযাপন শেখানোর জন্য আমাদেরকে আসলে এই যে তথ্য উপাত্তগুলো দিয়ে আমাদেরকে বোঝানো হচ্ছে যে আমরা স্বাবলম্বী হয়ে গেছি, আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি, আমাদের আর কিছু লাগবে না। অথচ দিন শেষে আপনি দেখা যাচ্ছে বছরে বাংলাদেশে অনেক বেশি আলু উৎপাদন হয়েছে। আমাদের দেখানো হচ্ছে কৃষি বিভাগের পক্ষ থেকে যে বাংলাদেশে প্রতি বছরে যে পরিমাণ আলুর প্রয়োজন, তার চেয়ে উদ্বৃত্ত আলু উৎপাদন হয়েছে। আপনি বলছেন আপনার দেশে আলু উদ্বৃত্ত উৎপাদন হয়েছে, তারপর আপনাকে ভারত থেকে আমদানি করতে হয় কেন? এবং আমরা দেখেছি যে বাতাবি লেবুর বাম্পার ফলন বা যেটাই বাম্পার ফলন আমরা দেখে এসেছি, তারপরেও কেন আমাদের আসলে আমদানি করতে হবে? এই যে শুভঙ্করের ফাঁকি, আপনি বিশ্ব দরবারে বাংলাদেশকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড করতে যেয়ে আসলে আমাদেরকে কোন অবস্থায় নিয়ে গেছেন। আমরা যদি স্বয়ংসম্পূর্ণ হতে পারি, তাহলে কিন্তু ভারতের উপর আমাদের নির্ভরশীল হতে হবে না। আমাদের কিন্তু আরও অনেক বন্ধু রাষ্ট্র আছে যারা আমাদেরকে বিনিয়োগ করে, আমাদেরকে সহযোগিতা করতেছে। আমরা ভারত থেকে কেন তাদের দিকে যাচ্ছি না, শুধু কেন ভারত প্রীতি আমরা করছি? তো আমার অন্তর্বর্তীকালীন সরকারের যারা মানুষ আছে, আমি সেদিনও বলেছিলাম, তারা অত্যন্ত মেধাবী মানুষ, এবং তারা যদি তাদের কাজটা যদি ঠিকভাবে করতে পারে, আমার মনে হয় যে সময় এসেছে, সুযোগ এসেছে আসলে এইখান থেকে বের হয়ে আসার। শাওন রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আলোচনায় সাথে থাকার জন্য। যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্য আসলে যেটা বলতে, তা হলো যে আমাদের আসলে স্বয়ংসম্পূর্ণ হতে হবে, আমাদের নিজেদের সচেতন হতে হবে, স্বয়ংসম্পূর্ণ হতে হবে, তবেই আমরা পরনির্ভরশীলতা বা ভারতের মতো দেশের প্রতি আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে যে নির্ভরশীলতা, আসলে এটা আমরা কেটে উঠতে পারবো। এবং অন্তর্বর্তীকালীন যে সরকার আছে, তাদের কাছে কোনো দায়বদ্ধতা নেই। তারা চাইলে এই যে ভারতের সাথে আমাদের যে বৈরী সম্পর্ক এবং বন্ধুত্বের আড়ালে আমাদের সাথে যে বিমাতা সুলভ সম্পর্ক, আসলে এখান থেকে আসলে বের হয়ে আসা সম্ভব। এই জন্য আমি বলবো যে আমরা বাংলাদেশি হিসেবে, বাঙালি হিসেবে আসলে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে আসলে এই জায়গাগুলো থেকে ফিরে আসতে হবে, তবেই আমরা পারবো যে ভারতের মতো দেশের কাছ থেকে কিভাবে আমরা আসলে বাংলাদেশকে নিরাপদ রাখতে পারবো এবং অগ্রগতির দিক দিয়ে এগিয়ে যেতে পারবো। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দৈনিক করতোয়ার নিউজ আপডেটগুলো পেতে চোখ রাখুন দৈনিক করতোয়ায়।